কাগজ জানাচ্ছে খাতুনগঞ্জ থেকে মুচ্ছিল। সাথে আছে আমি শামীম জাহেদি। বঙ্গোপসাগরের তেল গ্যাস অনুসন্ধানে 2টি ব্লক বরাদ্দ দিতে ভারতীয় মালিকানাধীন কোম্পানি ওএনজিসির সাথে উৎপাদন বন্টন চুক্তি স্বাক্ষর করেছে পেট্রোবাংলা। গত 17 ফেব্রুয়ারি পেট্রোবাংলা কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর করা হয়। আজ আমাদের আলোচনার বিষয় তেল গ্যাস অনুসন্ধান। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে রয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক তামিম। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে 2টি ব্লক বরাদ্দ দিতে ভারতীয় মালিকানাধীন কোম্পানি ওএনজিসির সাথে উৎপাদন বন্টন চুক্তি পিএসসি সই করেছে পেট্রোবাংলা। গেল সোমবার পেট্রোবাংলার কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর করা হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক এলাহি, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ সহ স্বাক্ষরকারী 2 প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অগভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে 2012 সালে আন্তর্জাতিক দরপত্রে SS4 এবং SS9 নম্বর ব্লকের জন্য নির্বাচিত হয় ওএনজিসি বিদেশ এবং অয়েল ইন্ডিয়া কনসোর্টিয়াম। ব্লক 2টিতে গ্যাস বা তেল পেলেও ওএনজিসি তা সরাসরি রপ্তানি করতে পারবে না বলে জানিয়েছে পেট্রোবাংলা। শিগগিরই চুক্তি অনুযায়ী কাজ শুরু করা হবে বলে জানান ওএনজিসির ব্যবস্থাপনা পরিচালক DK শারাফ। আমরা শিগগিরই অফিস স্থাপনের মাধ্যমে কাজ শুরু করব। প্রথমে জরিপ করব এবং তারপর চুক্তি মোতাবেক কাজ করে যাব আমরা। Then drilling of wells which we have already committed in the production sharing contract. ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখলাম প্রতিবেদনটি আমরা। যেটা আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমাদের প্রতিবেদন দেখলাম যে ভারতীয় কোম্পানির সাথে আমাদের চুক্তি হয়েছে অফশোরে ব্লকে। এখানে অনেকেই যেটা প্রশ্ন করছেন যে এই মুহূর্তে যেখানে ইন্ডিয়ার সাথে আমাদের একটা ম্যারিটাইম বাউন্ডারি ডিসপিউট রয়েছে এবং যে ডিসপিউটের রায় সম্ভবত আগামী জুন মাসে হতে যাচ্ছে, এই অবস্থায় কি এই ধরনের চুক্তি করার কি কোনো যুক্তিসঙ্গত আছে কিনা অনেকে প্রশ্ন করছেন, আপনি কি এটা একমত কিনা? দেখুন, ম্যারিটাইম বাউন্ডারির যে ডিসপিউটটা সেটা তো আমরা দীর্ঘদিন ধরেই আমরা এটা কোনো ঐক্যমতে আসতে পারছি না, যেই কারণে এটা আরবিট্রেশনে গেছে এবং দুটো দেশই তারা এগ্রি করেছে যে আরবিট্রেশনের সিদ্ধান্ত যা হবে ইট ইজ বাইন্ডিং ফর দেম, যেটা বার্মার সাথে আমরা দেখেছি, মিয়ানমারের সাথে আমরা এগ্রি করেছি এবং তাতে কোনো রকমের কোনো কূটনৈতিক সম্পর্কের অবনতি বা কোনো কিছু হয়নি আমাদের মায়ানমারের সাথে, কারণ এটা হতেই পারে, দুটো ক্লেইম থাকতে পারে। আর এটা হচ্ছে একটা সম্পূর্ণ কমার্শিয়াল চুক্তি, যেরকম নানাবিধ কমার্শিয়াল চুক্তি আমাদের ভারতের সাথে আছে। আমরা আমাদের যে ব্যবসা বাণিজ্য তার মেজর পার্টনারই হচ্ছে ভারত। আমরা প্রচুর পরিমাণ জিনিস ভারত থেকে আমদানি করি, লেটলি আমরা বিদ্যুৎ আমদানি করছি। তো দিজ আর কমার্শিয়াল কন্ট্রাক্টস বিটুইন 2 কান্ট্রিজ অর 2 কোম্পানিজ অফ 2 কান্ট্রিজ, যেটা কিনা একটা ডিসপিউট থাকা সত্ত্বেও তো এই ট্রেড চলছেই। তো এটার মধ্যে আমি কোনো কনফ্লিক্ট দেখি না। আমাদের প্রতিবেদনে আমরা একটা জিনিস দেখলাম যেখানে বলা হচ্ছে যে এই যদি গ্রিল করে তারা গ্যাস বা তেল পায় তারা রপ্তানি করতে পারবে না, এবং এটা প্রায় বলা হয়ে থাকে আমাদের দেশে যারা ইন্টারন্যাশনাল অয়েল কোম্পানি আছে তারা এই রপ্তানির সুযোগটা তারা সবসময় থাকে, এবং এই সুযোগটা না দেওয়ার কারণে কি আপনার মনে হয় যে আমাদের দেশে আমরা যথেষ্ট পরিমাণ কোম্পানিকে অ্যাট্রাক্ট করতে পারছি না আমাদের তেল গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে? এইটা একটা হিন্ডারেন্স আমি বলবো। আচ্ছা, বাট আমরা যদি অ্যাসিওর করি যে আমরা তেল বা গ্যাস কিনবো নিজেরাই, তাহলে কিন্তু রপ্তানির এই শর্তটা অত গুরুত্বপূর্ণ না। আচ্ছা, কারণ তাদের কথা হচ্ছে যে তারা যখন এটাকে কমার্শিয়াল ডিসকভারি হিসাবে ডিক্লেয়ার করবে, তখন তারা চায় যে একটা মার্কেট, দে উড লাইক টু সেল ইট। সেই মার্কেটের অ্যাসুরেন্স যদি তারা পায় তাহলে রপ্তানি দরকার নেই। সুতরাং আমরা যদি বলি যে নো ম্যাটার হোয়াট উইল বাই ইট, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। সেই মার্কেট তো সেই কনজাম্পশনের মার্কেট থেকে আমাদের যে গ্যাসের এখন যে চাহিদা আছে, যত বড় গ্যাস ফিল্ডে আবিষ্কার হোক না কেন, সেটা কেনার ক্ষমতা এবং তার চাহিদা এদেশে আছে গ্যাসের ক্ষেত্রে। আর তেলের ক্ষেত্রে তো হবেই, থাকবেই, কারণ আমরা তেল পুরোটাই আমদানি করি। সুতরাং এখানে আরেকটা বলা থাকে যে আমরা যে গ্যাস বা তেলের যে দাম নির্ধারণ করে থাকি সেটা যথেষ্ট নয় বলে অনেকেই বলছেন, এটা কি আপনার কি মনে হয়? আপনি একমত কিনা? দেখুন, আমরা 1997-96 সালে যে পিএসসি গুলো করেছি, যার প্রেক্ষিতে এখন আমরা গ্যাস ক্রয় করছি বিদেশি কোম্পানির সাথে, সেই সময় আমরা সর্বোচ্চ মূল্য, মানে আমাদের গ্যাসের মূল্যটা কিন্তু সিঙ্গাপুরের যে হাই সালফার ফার্নেস অয়েল যেটা আছে তার মূল্যের সাথে ট্যাগ করা।
আচ্ছা, অর্থাৎ ওটার দাম বাড়লে আমাদের গ্যাসের দাম বাড়বে, এরকমই একটা ফর্মুলার মাধ্যমে করা আছে। কিন্তু তার একটা সিলিং প্রাইস আছে, অর্থাৎ সর্বোচ্চ, অর্থাৎ HSF এর প্রাইস যতই বাড়ুক না কেন তেলের মূল্য, আমাদের গ্যাসের মূল্য এর উপরে উঠবে না। সেই সিলিং প্রাইসটা হচ্ছে $3। ওকে, তো সেই সময় তেলের মূল্য ছিল $26 ব্যারেল, এখন সেটা $100 ব্যারেল। সেই হিসাবে আজকে গ্যাসের মূল্য চলে আসে, যদি আমরা সিলিংটা না রাখতাম তাহলে আজকে $15 আমাদের গ্যাস কিনতে হতো বিদেশিদের কাছ থেকে। কিন্তু আমরা সেই সিলিং নিজেদের প্রোটেকশনের জন্য রেখেছি বলেই আজকে $3, যেখানে আন্তর্জাতিক বাজারে এলএনজির মূল্য $15 থেকে $19। পাশে ভারত এবং মিয়ানমারে গ্যাসের মূল্য মিনিমাম $5, সেখানে আমরা $3 এই বিদেশিদের কাছ থেকে এখনো আমরা গ্যাস কিনে যাচ্ছি সেই চুক্তির কারণে। অবভিয়াসলি এখন $100 তেলের মার্কেটে আপনি $3 গ্যাসের চুক্তি করার জন্য কোনো ইন্টারেস্টেড পার্টি পাবেন না। আচ্ছা, এইখানে আমাদের মূল্যটা বর্তমান বাজার মূল্যের সাথে সমন্বয় করে কিছুটা বাড়াইতেই হবে, যেই কারণে আজকে আমরা $4, $4.5, $5 আমরা সেটেল করছি। একটা জিনিস মনে রাখতে হবে, পিএসসিতে আমাদের কিন্তু কিছু ফ্রি গ্যাস থাকবেই। ঠিক, তো সেটা থাকবে। সেখানে যদি $4 গ্যাসের মূল্য হয় কথার কথা, আর যদি আমরা 25% ফ্রি পাই, তাহলে এফেক্টিভলি এন্টায়ার গ্যাসটা আমরা $3 কিনছি, আচ্ছা, যেহেতু 25% আমরা ফ্রি গ্যাস পাচ্ছি। তো এটা আমি মনে করি যে এই গ্যাসের মূল্যটা বর্তমান বাজার মূল্যের সাথে সমন্বয় করা প্রয়োজন, কারণ বিভিন্ন দেশে পিএসসিতে, কারণ দিস ইজ অ্যান ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল মানি, ইট উইল গো ওয়্যার দে গেট দ্য ম্যাক্সিমাম রিটার্ন। যেসব জায়গায় তারা সর্বোচ্চ মুনাফা পাবে সেখানে কিন্তু এই টাকাটা তারা ইনভেস্ট করবে, খুবই স্বাভাবিক। এবং রিস্ক এবং রিওয়ার্ড মেজার করেই তারা এটা ইনভেস্ট করবে। তো আমাদেরকে সেই কম্পিটিটিভ পৃথিবীর সব জায়গায়, যে কোনো জায়গা থেকে যদি আমি ইনভেস্টমেন্ট আমার দেশে আনতে চাই, তাহলে ওই সব দেশে কি কি শর্ত আছে, সেখানে কি রিস্ক আছে, সেগুলো ঝুঁকি আছে, সেগুলো বুঝে আমার ঝুঁকি আমার রিওয়ার্ড ফিক্স করতে হবে। দিস ইজ এ ফাইন লাইন। মাঝে মধ্যে কিছুটা আমাদের ফেভারে চায়, মাঝে মধ্যে কিছুটা তাদের ফেভারে এটা চায়, কি কিন্তু বড় ধরনের কোনো ব্যাপার এই যে আমাদের ফেভার থাকে না, এটা কি আমাদের নেগোশিয়েশন স্কিলের অভাব বলে আপনার মনে হয়? না, থাকে না। এখন তো মনে হচ্ছে যে $3 যে আমরা করেছিলাম উপরের প্রাইসটা ধরে, দ্যাট ওয়াজ এ সুপার ডিল। ওকে, কারণ আজকে তো আপনি $3 কোথাও গ্যাস পাবেন না, সেটাই অসম্ভব। এইখানে আরেকটা যুক্তি প্রায় আমাদের বলা হয়ে থাকে, আমরা যেটা হচ্ছে যে আমাদের দেশীয় যে প্রতিষ্ঠান বাপেক্স, তাকে আমরা শক্তিশালী করছি না বা করা হয়নি। এটা কি আসলে আদৌ করা সম্ভব কিনা, এবং আসলে এবং যদি না হয়ে থাকে এবং তাকে কি আসলে আমরা ইচ্ছা করে শক্তিশালী করছি না, কোনটা ঠিক? এরকম একটা টেকনিক্যাল এক্সপার্টিজ এবং ক্যাপাবিলিটি একদিনে গঠন করা যায় না, এটা দীর্ঘ সময় লাগে এবং দীর্ঘদিনের একটা সাপোর্ট লাগে এবং ভিশন লাগে। 2008 সালে বাপেসকে 7 বছরের ভিশন প্ল্যান দিতে বলা হয়েছিল, এবং তার প্রেক্ষিতে তারা যা কিছু চেয়েছে তার পুরোটাই তাদেরকে দেওয়া হয়েছে। অর্থ থেকে শুরু করে, মেশিনারি কেনা থেকে শুরু করে, লোকবল বৃদ্ধির শুরু থেকে সব কিছু দেওয়া হয়েছে, এবং ফুল সাপোর্ট দিয়েই তাদেরকে রাখা হয়েছে, যেটা অতীতে করা হয়নি। এটা সত্যি যে বাপেসকে অতীতে ওরকমভাবে ডেভেলপ করা হয়নি, কিন্তু সেটা যেটা করা হয়নি সেটার থেকে সরে এসে কিন্তু তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার যেটা শুরু করেছে, পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এসে সেটাকে সমর্থন করে চালিয়ে গেছে। কিন্তু আমরা গত 7 বছরে দেখতে পাচ্ছি বাপেক্সের কিন্তু সাফল্য খুব বেশি নেই। এখন টাফ হয়ে গেছে, রিস্কও বেড়ে গেছে, ইনভেস্টমেন্টও বড় আকারে চলে আসছে। তো এইগুলোর সীমাবদ্ধতা বাপেক্সের আছে, টেকনিক্যাল সীমাবদ্ধতা আছে, লোকবলের সীমাবদ্ধতা আছে, টাকারও বাংলাদেশের অভাব আছে। কারণ এই যে 5-7টা ওয়েল ড্রিল করেছে, এখানে 500 কোটি টাকা খরচ হয়েছে, সেই 500 কোটি টাকার বিনিময়ে আমরা মাত্র 200 BCF গ্যাস পেয়েছি, যেটা কিনা আমাদের মানে 3 মাসেরও চাহিদা মেটাতে সক্ষম না। তো সেইখানে অবশ্যই এখন আমাদেরকে বাপেক্সের সমর্থনটা চালিয়ে যেতে হবে, কিন্তু এই যে আমাদের অতিরিক্ত আরো গ্যাসের প্রয়োজন, নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারের প্রয়োজন, সেটা আমরা কত দ্রুততার সাথে করতে পারি, কিভাবে করতে পারি, সেই চিন্তাটা এখন করার সময় এসেছে। ধন্যবাদ জনাব মহতামি। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। আবার সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতো ছেলে। আজ আমরা আলোচনা করছি তেল গ্যাস অনুসন্ধান নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক তামিম। জনাব তামিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম, যখন বলছিলাম যে আমার বাপেক্সের সক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায়।
তো আমরা যেটা জানি যতটা বাপেক্স এই সময় কাজ করছে সবটা হচ্ছে অনশোরে, অন দ্য গ্রাউন্ডে। অফশোরে এই ক্যাপাসিটি যদি বৃদ্ধি করতে হয় সেটা আসলে আপনার কি মনে হয় যে খুব শীঘ্রই সম্ভব বা আদৌ সম্ভব কিনা? দেখুন, অফশোরে যদি করতে হয় একটা সিম্পল জিনিস আমাদের চিন্তা করতে হবে। আমি একটা উদাহরণ দিই যেটা সবাইকে বলি। আজকে আমরা 15-16টা উড়োজাহাজ কিনছি বোয়িং থেকে, কন্ট্রাক্ট আছে, ইভেনচুয়ালি আমরা কিনব। রাইট। এখন কেউ যদি বলে আপনি 17টা বিমান কিনবেন, আপনি কেন নিজে বিমান বানাচ্ছেন না? ইকোনমিক্সে কম্পারেটিভ অ্যাডভান্টেজ বলে একটা কথা আছে। সেই কম্পারেটিভ অ্যাডভান্টেজ অনুযায়ী আমরা তো বিমান বানাবো না, বিকজ আমরা তো বিমান বানানোর ব্যবসাতে নাই। আমি যদি চিন্তা করি আমি বিমান বানানোর ব্যবসাতে নামবো, তাহলে আন্তর্জাতিকভাবে এয়ারবাস বোয়িং এর সাথে কম্পিট করব চিন্তা করেই আমাকে ইনভেস্টমেন্টে যেতে হবে। সেখানে কিন্তু প্লেন কিনি বলে আমি বিমান বানাবো সেই চিন্তায় আমি যাব না, আমি বিমান বানানোর ব্যবসাতে যাব বলেই যাব। সিমিলারলি আমাদের যে অফশোর ক্যাপাবিলিটি আমরা করতে পারি, আমরা করতে পারি, কিন্তু এটা করার জন্য যেই পরিমাণ ইনভেস্টমেন্ট, সেই রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আসলে কতটা হবে, সেই রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এবং আন্তর্জাতিকভাবে আমাদেরকে কিন্তু শুধু দেশের মধ্যে একটা ড্রিলিং এর জন্য এরকম একটা ক্যাপাবিলিটি, এরকম একটা হিউজ এক্সপেন্সিভ শিপ বা ড্রিলিং ক্রু ট্রেনিং, এটা যদি করতে হয় প্রথমত এটা একদিনে সম্ভব না, এটা হিউজ সময় লাগে। এটা কিন্তু একটা সহজ ব্যাপার না। উড়োজাহাজ বানানোটা যেমন একটা কঠিন টেকনোলজির ব্যাপার, অফশোর ড্রিলিং অ্যাকচুয়ালি স্পেস সায়েন্সের পরে দ্য মোস্ট টেকনিক্যালি চ্যালেঞ্জিং জব হলো অফশোর ড্রিলিং। হ্যাঁ, তো এটা করার জন্য আমাদের কি এই অর্থ এই ব্যয় করে আলটিমেটলি আমরা পাবোটা কি? আমরা কি ওই ব্যবসায় যাব, নাকি আমরা যারা করছে সবচেয়ে অভিজ্ঞ তাদের থেকে বেস্ট ডিল নিয়ে আমরা করব? এটা একটা ম্যাটার অফ ডিসিশন ফর এ কান্ট্রি। সো অবভিয়াসলি আমি মনে করি না বাপেক্সের অফশোরে যাওয়ার কোনো আদৌ প্রয়োজন আছে, আনলেস আমরা ডিসাইড করি তাতে যেই পরিমাণ অর্থের প্রয়োজন হয়, বিলিয়নস অফ ডলার ইউল হ্যাভ টু ইনভেস্ট। সেক্ষেত্রে আমাদের এনার্জি সিকিউরিটির জন্য আসলে আমরা যদি আমাদের অফশোরে বিদেশি কোম্পানি বা যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে ট্র্যাক করতে চাই, বেস্ট পলিসি কি হওয়া উচিত এখন? তাহলে এটা যেটা দেখতে হবে, কারণ দিস ইজ এ কম্পিটিটিভ বিজনেস, অ্যাবসলিউটলি, এবং সব দেশেই যারা তাদের দেশে এই ড্রিলিংটা করাতে চায় তারা কিন্তু বিদেশি কোম্পানিকে নানা রকমের, যেটাকে আমি বলেছি, ঝুঁকি এবং তার পরিবর্তে রিওয়ার্ডটা কি হবে, এই যে রিস্ক রিওয়ার্ডের যে একটা ব্যালেন্স, এই ব্যালেন্স অনুযায়ী কিন্তু প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট চুক্তিগুলো হয়। আমি ভারতের কথা বলছি, ভারতে রিসেন্টলি দে হ্যাভ ডিসাইডেড টু ডাবল দ্য প্রাইস অফ গ্যাস ফ্রম $4, যেটা আইওসিদের কাছে যেটা $4, অ্যাক্রস দ্য বোর্ড সবার জন্য এটাকে $8 করে দিয়েছে। তাদের দেশে যেসব ড্রিলিং হচ্ছে, আই থিঙ্ক এই মাস থেকে বা মার্চ থেকে, তারা আগের, এটা 6 মাস আগের ডিসিশন, তারা বলেছে যে অয়েল গ্যাস প্রাইসেস উইল বি $8, সো গভর্নমেন্ট উইল বাই অ্যাট $8। এখন আমাকে বলেন, অনশোরে ভারতে যদি $8 গ্যাস পায় কোনো কোম্পানি, $8 সে গ্যাস বিক্রি করতে পারে, তাহলে আমার দেশে $3 গ্যাসে সে কেন আসবে? এখন আমরা বলতে পারি আসার দরকার নেই, আমরা নিজেরাই করব, চেষ্টা করতে পারি, কিন্তু তাতে আমরা দেখেছি কি ফল হয় এবং আমরা কতদিন অপেক্ষা করতে হবে। ক্যান উই এফোর্ড? আমরা কি সেই অপেক্ষাটা করতে পারি? আরেকটি কথা যেটা আমরা বলি, এই চুক্তির ব্যাপারগুলোতে বলা হয়, আমরা কিন্তু বিদ্যুৎ আইপিপি থেকে কিনছি। প্রথম যখন আইপিপি আনা হয় তখন কিন্তু নানা রকমের কথা উঠেছিল। 1996-97 থেকে আমরা আইপিপি, এইএস হরিপুর এবং এইএস মেঘনাঘাট বিদ্যুৎ কিনছি, বিদেশি ডলারে সেটা পেমেন্ট করছি তাদের ইয়েটা, অ্যান্ড দোজ টু আর দ্য বেস্ট মেইনটেইনড অ্যান্ড চিপেস্ট ইলেকট্রিসিটি ইন বাংলাদেশ। 55% কম্বাইন্ড সাইকেল এফিসিয়েন্সিতে 1100 মেগাওয়াট আইপিপি, যেটা আমরা 96-97 সালে যে চুক্তি মাধ্যমে আমরা এটা করেছি, এটা ওয়ান অফ দ্য বেস্ট কন্ট্রাক্টস ইন দ্য ওয়ার্ল্ড ফর আইপিপি। আর এনার্জি সিকিউরিটির জন্য আমরা আরেকটা বিষয় আমরা দৃষ্টিকোণ করি, মহেশখালীতে এলএনজি প্ল্যান্ট স্থাপন করার জন্য প্রায় 4 বছর ধরে কথা হচ্ছে, কিন্তু এখনো কোনো পরামর্শ নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। কেন? এটার ক্ষেত্রে সমস্যাটা কোথায়? এটার মেইন কারণ, যে কোনো ইনভেস্টর যদি এদেশে আসতে চায়, তারা প্রথমেই দেখবে এদেশে মার্কেটটা কি। আমি যখনই কিছু করতে যাব, আমার ভবিষ্যতে ক্যাশ ফ্লো কি হবে, আমি ইনভেস্ট করবো, সেই ক্যাশ ফ্লোর মানে অ্যাসুরেন্সটা কি, সেটাকে আমাকে দেখতেই হবে। হ্যাঁ, বিদেশি আমি একটা জুতার কারখানা করলে আমাকে জুতার মার্কেট সম্বন্ধে জানতে হবে, যে কতটুক ডিমান্ড আছে, কতটুক বিক্রি করতে পারবো, কোন স্টাইল চলবে, এগুলি না জেনে তো আমি জুতার যাব না। সিমিলারলি এলএনজি যে আনতে যাচ্ছে, কেন ইনভেস্টররা ইন্টারেস্টেড হচ্ছে না? কারণ বাংলাদেশে গ্যাসের যে সেলিং প্রাইস বর্তমানে আছে, এটা $1.75 পার 1000 কিউবিক ফিট। তো $1.75 মার্কেটে আমি $15 থেকে $19
গ্যাস এনে কিভাবে বিক্রি করব, হু ইজ গোয়িং টু বি দ্য বায়ার ইন দিস মার্কেট। আজকে কাতার থেকে ভারত যে গ্যাসটা 97 সালে চুক্তি করেছিল, সেই গ্যাস এলএনজি, সেটা তখন তারা $3.37 তারা চুক্তি করেছিল তখন। সেটা প্রাইস ইন্ডেক্সের সাথে ম্যাচ করে করে, তেলের দামের সাথে ম্যাচ করে করে আলটিমেটলি এখন তারা সেই এলএনজি আনছে $13 থেকে $14 মধ্যে, ভারতীয় মার্কেটে $13 থেকে $14। নতুন চুক্তি করতে গিয়ে ভারত দেখছে যে স্পট মার্কেট থেকে বা অন্য জায়গা থেকে যখন আরো এলএনজি, কারণ এদের এলএনজি টার্মিনাল ক্যাপাসিটি কিন্তু ডাবল হয়ে গেছে ভারতে লাস্ট ফিউ ইয়ার্সে, ডাবল হয়েছে, কিন্তু এনাফ এলএনজি তারা আনতে পারছে না, কারণ $18 $19 কেনার মতো একমাত্র সিএনজি ভেহিকেল ছাড়া ভারতীয় মার্কেটে আর কোনো বায়ার নাই। সো আমাদের তো $1.80 মার্কেট, সেখানে আমি $15 গ্যাসটা কিভাবে আমি এখানে অ্যাবজর্ব করাবো, হোয়াট ইজ দ্যাট প্ল্যান, এই হোমওয়ার্কটা আমাদের করতেই হবে। আমরা যদি এটা এনশিওর করতে পারি যে হ্যাঁ এটা এনে আমি ফিনান্সিয়ালি এবং ইকোনমিক্যালি এটা আমি ম্যানেজ করতে পারবো, তাহলে আমি মনে করি অবশ্যই এটা একটা ভালো প্রকল্প। ধন্যবাদ। আমি একটা আপনার বিষয় দৃষ্টি আকর্ষণ করি। সাম্প্রতিক সময় সরকার একটা উদ্যোগ নিয়েছে, ভারতের সাথে 135 কিলোমিটার দীর্ঘ একটা পাইপলাইন বসিয়ে আসাম থেকে এখানে পেট্রোলিয়াম প্রোডাক্ট রপ্তানি করবে, মূলত ডিজেলের কথা বলা হচ্ছে। এইখানে খরচ হবে প্রায় 1000 কোটি টাকার মতো। এই প্রকল্পকে আপনি কতটা রিস্ক দেখছেন বা কতটা অ্যাডভান্টেজ, কোনটা দেখছেন, সুবিধা অসুবিধা? দেখুন, একটি প্রকল্পের এই ধরনের পাইপলাইনের ক্ষেত্রে দুটো জিনিস দেখতে হয়, একটা হলো অর্থনৈতিক নিরাপত্তা আর একটা হলো ফিজিক্যাল নিরাপত্তা। আচ্ছা, অর্থনৈতিক নিরাপত্তার ব্যাপারটা হচ্ছে যে আমি 1000 কোটি টাকার একটা প্রজেক্ট করব, ধরে নিচ্ছি এটা 20 বছর আয়ু হবে, এবং বলা হচ্ছে ওখানে এটা একটা জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট হবে। ঠিক আছে, জয়েন্ট ভেঞ্চার হোক, এটা 20 বছরের এটা আয়ু হবে। তো 20 বছর এটা আমি কেন করছি? চট্টগ্রাম থেকে তেল আমদানি করে এই যে আমার ব্যয় হয়, ট্রান্সপোর্ট করতে যে খরচ হয়, এর চাইতে কম হবে। তাহলে আমি এইখানে একই পরিমাণ, আমি যদি মনে করি যে আমি বছরে 10 লক্ষ টন ডিজেল আনবো এই পাইপলাইন দিয়ে, তাহলে 10 লক্ষ টন চট্টগ্রাম থেকে নেওয়ার আমার যে খরচ, সেখান থেকে আমার যে অ্যাডভান্টেজটা হবে, সেই অ্যাডভান্সটাকে প্রফিট দিয়েই আমি প্রজেক্টটাকে জাস্টিফাই করব। তাহলে বছরে 10 লক্ষ টন ডিজেলের অ্যাসুরেন্স থাকতে হবে যে আগামী 20 বছর এই পাইপলাইন দিয়ে বছরে 10 লক্ষ টন ডিজেল আসতে হবে, সেই অ্যাসুরেন্সটা আমার দরকার। সেই অ্যাসুরেন্স ছাড়া আমি কখনোই এই প্রজেক্টে ইনভেস্ট করব না। আচ্ছা, সেটা হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা। যে কোনো প্রজেক্টের ভায়াবিলিটি, ক্যাশ ফ্লো আমরা দেখতে হবে, সেই অনুযায়ী দেখতে হবে। আরেকটি হলো ফিজিক্যাল নিরাপত্তা। আমাদের একটি মাত্র তেলের লাইন আছে, যেটা কনডেনসেট লাইন, সেখান থেকে ফুটো করে অসংখ্যবার মানুষ পিলফারেজ করে চুরি করে নিয়ে যাচ্ছে। তো এই 135 কিলোমিটারের যে পাইপলাইনটা আছে, এটার ফিজিক্যাল নিরাপত্তার ব্যাপারটা নিশ্চিত হয়েই আমি মনে করি এখানে যাওয়া উচিত। কারণ তা না হলে যেটা হবে, সারা জায়গায় অসংখ্য জায়গায় মানুষ ট্যাপিং করে এই তেল চুরি করার একটা চেষ্টা চালিয়ে যাবে, যেটা নাইজেরিয়াতে হচ্ছে, চাঁদে হচ্ছে, আফ্রিকান বহু কান্ট্রিতে এটা খুব কমন ফেনোমেনা, এবং এটা বিরাট হেডেক। আমাদেরও এই হেডেকটা চলে আসবে, যখন এটা আসবে সেটাকে আমরা কিভাবে মোকাবেলা করব তার জন্য পরিষ্কার ধারণা থাকতে হবে। এই দুটো জিনিস যদি নিশ্চিত করা যায়, অর্থনৈতিকভাবে আমি মনে করি এটা একটা লাভজনক প্রকল্প। এখানে একটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে যে এই ধরনের চুক্তির ফলে যেটা লং টার্মের আপনি কথা বলছেন, যে এই জাতীয় লং টার্ম সাপ্লাইয়ের যে প্রতিশ্রুতি, সেটা কি তারা দিতে পারবে, বা আপনার কি মনে হয় সেটা আসামের যে প্ল্যান থেকে আনা হবে ডিজেল, সেখানে তাদের সেই ক্যাপাবিলিটি আছে? সেটা তো আমি ঠিক বলতে পারবো না যে ওটা আছে কি নাই, সেটা আমাদের দেখতে হবে। আর প্লাস ওদের প্ল্যান্ট লাইফ কতদিনের আছে, আমার প্রজেক্ট পাইপলাইন তো ওই প্ল্যান্টের উপরে। দুটো জিনিস, একটা হলো সাপ্লাই যদি একটা সোর্সের উপর ডিপেন্ডেন্ট হয়, তাহলে কিন্তু আমরা ক্যাপটিভেটেড হয়ে যাব। অর্থাৎ আসামের ওইখানে যদি একটা রিফাইনারি কথাই আমরা চিন্তা করি, কোনো কারণে একটা দুর্ঘটনা হয়েও যদি রিফাইনারিটা 6 মাস বন্ধ থাকে, দেন উইল বি স্টাক। আমাদের অল্টারনেট রুট আছে, কিন্তু আমাদের তো ওই ক্যাশ ফ্লো বন্ধ হয়ে যাবে ফর 6 মান্থস। ধন্যবাদ জনাব মোহাম্মদ তামিম। সময় সর্বদা আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মোর্শেদ। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।